মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিবর্গ এবং এই জেলার বিভিন্ন মহকুমা থেকে আগত 4টা সাব ডিভিশন এবং আমাদের যে 6টা বিধানসভা ক্ষেত্র থেকে আগত সমস্ত কার্যকর্তা নেতৃত্ব সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি জ্ঞাপন করছি। বিএমএস সম্পর্কে আমার খুব কম অভিজ্ঞতাই রয়েছে। আমি আজকে আসার পরেই আমাদের রাজ্য প্রেসিডেন্ট এবং ওনার সঙ্গে আরো কয়েকজন ছিলেন, আমি কয়েকটা প্রশ্ন ওনাকে করেছিলাম। সেই সময়ে উত্তর থেকে আমি অনেকটা বুঝতে পেরেছি, জানতে পেরেছি এবং আরো কিছু প্রস্তাবও ওনাকে আমি দিয়েছি কিভাবে কাজ করলে আমাদের আগামী দিনে এই সংগঠনকে আমরা আরো মানুষের সামনে আমরা জনপ্রিয় করে তুলতে পারবো, একটা শক্তিশালী সংগঠন আমরা এই ত্রিপুরা রাজ্যে গড়ে তুলতে পারবো। রাজনীতিতে আমিও নতুন, কিন্তু চাকুরি আমিও প্রায় 17 বছর করেছি। সেই সুবাদে আপনারা ভাবতে পারেন আমি আপনাদেরই মানুষ। এখন আমি লিওনে আসি, অর্থাৎ আমি যে বিদ্যালয়ে আমি চাকরি করতাম পিজিটি হিসাবে, সেটা আমি এখনো ছেড়ে দেইনি। আমাদের যেটা গ্রান্টিনেট যে মানে গ্রান্টের মাধ্যমে চলে স্কুল এইডেড যেটা, সেটাতে এরকমই ব্যবস্থা। তো লাগাতার আমি হয়তো বা 10 বছর যাবৎ থাকতে পারি লিবে, তারপরে যা হবার সেটা আমার উপরে। তো এইভাবে কর্মচারীদের কথা অন্তত কিছুটা হলে বুঝি। বাকি শ্রমিক, আমি গ্রামের মানুষ, গন্ডাছড়া থেকে অনেকে আছেন আমার সামনে, আমি দেখতে পাচ্ছি। আমি জুমিয়া পরিবারের ছেলে। আমি রসিকতা করে বলেছি, কাউকে আমি জবাবও দিয়েছি, আপনারা দেখেছেন, তুমি যদি রাজপুত্র হও আমি কিন্তু জুমিয়া পুত্র। জুমিয়া পুত্র, গ্রামের ছেলে, শ্রমিকদের কথাও কিছুটা হলেও বুঝতে পারি, অনুভব করতে পারি। আর নিজে শিক্ষক ছিলাম। এই শিক্ষকতা আমি তো পিজিটি হিসাবে ছিলাম, আমি কোনো মানে ওই যে টিসিএস বা আইএস অফিসার আমি ছিলাম না। যাদেরকে আমলা বলা হয়, যারা সবার উপরে অর্ডার নজরদারি করেন, আমি তাদের নজরদারিতে ছিলাম। কিন্তু সেই জায়গা থেকে আজকে এই জায়গায় আপনাদের সামনে আপনাদের আশীর্বাদেই কিন্তু কথা বলার অধিকার, সুযোগ, সাহস আমি পেয়েছি। তো পুরো যে ব্যাপারটা, শ্রমিক কর্মচারী তাদের ব্যাপার একটু হলেও দূর থেকে বোঝার চেষ্টা করি। আজকে আসার পরে আমি আরো সমৃদ্ধ হলাম। আমি প্রথম থেকে শুনছিলাম আপনাদের সংগঠনের তরফ থেকে আপনাদের আন্দোলন কর্মসূচি, তার একটা বিবরণ আমি পাবো। এই জেলাতে যেটা এই কমিটি চলছে, যেটা বর্তমানে আজকে অবধি 3 বছর হয়েছে, 19-এ প্রতিষ্ঠা হয়েছে, মানে কমিটি করা হয়েছে এবং গত 3 বছর যাবৎ আপনারা কাজ করেছেন। আমি আমাদের জেলার সাধারণ সম্পাদক ওনার যে রিপোর্ট, যেটা প্রিন্টেড আকারে, সেটাতেও আমি একবার নজর দিয়েছি। কিছু কিছু পয়েন্টের উপর আমি টিক মার্ক আমি দিয়েছি, যেগুলি আমি আমার আলোচনার সময় আমি একটু সেগুলি হাইলাইট করার চেষ্টাও আমি করব। আমি একটা জিনিস শুধু প্রথম থেকে লাস্ট অব্দি জানার জন্য এবং শোনার জন্য আগ্রহী ছিলাম। সেটা হলো, আপনারা কতবার মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে আপনারা আলোচনা করেছেন পুরো রাজ্য লেভেলে বা এই ডিস্ট্রিক্ট থেকে? এরকম একটা রিপোর্ট আমি চাইছিলাম, সেটা এখানে আমি পাইনি, আপনারাও বলেননি। আমি জেলার সভাপতিকে জিজ্ঞেস করেছি, তো উনি বলেছেন আইসিডিএস এরকম কিছু কিছু কর্মীর জন্য রাজ্য কমিটির তরফ থেকে দেখা করা হয়েছে, আলোচনা হয়েছে।
আমার ছোট্ট একটা অভিজ্ঞতা থেকে আমি বলবো, অনুরোধ করব আপনাদের, আমার মনে হয় আপনাদের একবার মাস ডেপুটেশনের উদ্যোগ গ্রহণ করা দরকার। গণ ডেপুটেশন বাংলায় আমরা যাকে বলি। আপনাদের সংগঠনে আমার রাজ্য সভাপতি যে রিপোর্টটা দিলেন, সেখানে আমি দেখেছি আপনাদের সঙ্গে প্রায় পুরো ভারতবর্ষে তো 6000 এরকম সংগঠন আপনাদের সঙ্গে কাজ করছে, যেমন অটো শ্রমিক সংগঠন, আরো শ্রমিক, বিভিন্ন কর্মচারী সহ। আর ত্রিপুরা রাজ্যে 56 ইউনিয়ন বা ইউনিটস, আলাদা আলাদা সংগঠন আপনাদের সঙ্গে কাজ করে। এই 56 সংগঠনের প্রত্যেক সংগঠন, ICDS এর কথা বলা হচ্ছে, আশা কর্মীদের কথা বলা হচ্ছে, শিক্ষকদের, বাকি সরকারি কর্মচারীদের, একটা বিভাগের একটা দাবি থাকতে পারে, 2, 3, 4, 5ও থাকতে পারে। তার একটা সব সংগঠন থেকে অন্তত 1-2টা করলে কিন্তু 100+ ডিমান্ডস হয়ে যায় আপনাদের। যেহেতু 56, 2টা করে হলে 100 অ্যাবাভ হয়ে যায়। তার মধ্যে মূল কতগুলি বিষয় থাকবে। স্যালারির ব্যাপারটা, হাউস রেন্টের কথা বললেন, ডিএর কথা বললেন, এটা কমন ইন জেনারেল। এটা তো এই ক্ষেত্রে একটাই দাবি থাকবে, শিক্ষক কর্মচারীদের দিয়ে যে পাওনা সেটা একটু মিটিয়ে দিতে হবে। আমরা একটু লাইনটা অন্যভাবে যাতে শোনার মতো হয়, আমার মুখ্যমন্ত্রীরও রাগ না করেন, আবার আমাদের কাজও যাতে হয়, সেরকমই আমাদের চিন্তা করে কিছু একটা করা। এরকম একটা বিভিন্ন ইস্যু নিয়ে প্রথমে একটু অনেকটা আনুষ্ঠানিক ভাবে আপনারা কথা বলে নিতে পারেন। সামনে একটা বড় নির্বাচন আসছে আমাদের। আপনারা যেহেতু বারবার এখানে আমরা একই চিন্তাধারার লোক বলে আমরা তো দাবি করছি, আমরাও সেটাই ভাবি। কেননা আমিও দেখেছি যখন সরকার হয়নি তখন আপনারা সাহায্য করেছেন, এখন সরকার আসার পরে আপনারাই বেশিরভাগ কিন্তু ত্যাগ স্বীকার করছেন, আমি সেটাও জানি। উত্তম দা যে কথা বললেন, আমার গন্ডাছড়াতে 25 বছর, অনেকে 20 বছর যাবৎ খোয়াই থেকে বিভিন্ন জায়গা থেকে ছিলেন, আছেন এখনো, বা অন্য জায়গাতেও আছে আমার গন্ডাছড়া থেকেও। ইভেন কোন এডিসি তে আমাদের আরেকটা পার্টি সেখানে ক্ষমতায় আসার পরেও আমাদের কর্মচারীরা অনেকটা এরকম হয়রানির শিকার হচ্ছে, সেটা জানি। কিন্তু আমার অনুরোধ থাকবে, কতগুলি বিষয় আবার আমাদের উপস্থাপনের ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে কতগুলি আরেকটু সতর্কতা অবলম্বন করা দরকার। আমি এইগুলি, যেমন যাই হোক, আমার মনে আছে আমাদের জেলার মাননীয় সম্পাদক উনি ওনার রিপোর্টে একটা জায়গায় বলেছিলেন ঘোটালা বন্ধ করা, কি একটা শ্রম ইয়ের ক্ষেত্রে, তিনি পারমিটের ক্ষেত্রে, এই শব্দ বোধহয় না রেখে আরেকটু কিভাবে দেওয়া যায় সেটা আমার চিন্তা করা দরকার। বিরোধীরা কি বলবে, তাহলে এই সরকারের সময় ঘোটালা চলছে, প্রশ্ন চিহ্ন সেখানে এসে যাবে। তাহলে ঘোটালা হচ্ছে, তোমরাই স্বীকার করে নিচ্ছ, তোমরা তো আপনারাই মুখোমুখি হবেন কোথায় গিয়ে, ডিপার্টমেন্ট অফিসে যখন কাজ করবেন, মানে আপনারাই তো দাবি করেন আপনারা এই সরকারের সঙ্গে আছেন, আর ঘোটালা হচ্ছে আপনারাই বলছেন। যেহেতু প্রিন্টেড, এটা কিন্তু কোনো সময় কোন এক বিরোধী দলের হাতে পড়বে না, তার কোনো গ্যারান্টি নেই, পড়তেই পারে। চায়ের টেবলে রাখলাম আমি বা কোনো একটা ইয়েতে, হঠাৎ করে কি হয়েছে আমার বাড়িতে এলো বিরোধী, এটা সামাজিক ক্ষেত্রে হয়, আমার বাড়ির কোনো অপোজিশনের কোনো কর্মচারী দেখলো, পয়েন্টটা ফটো তুলে নিয়ে গেল এবং বাজারে এটাকে নিয়ে রাজনীতি করলো। তো এরকম বিষয়গুলি, মানে লাঠিও না ভাঙে আর সাপও যাতে মরে, যেটা বাংলায়। তো এরকম একটা আমাদের একটু চিন্তাধারা করা দরকার। তারপরে এরকম অনেক বিষয়গুলি, আমি এই জন্যই কথা বললাম যে কোভিডের সময় আপনারা ধলাই জেলাতে অনেক কাজ করেছেন, মানে অসহায় ব্যক্তি সেই সময় যারা কষ্টে ছিল তাদেরকে ফুড প্যাকেট বিতরণ, খাতা কলম ইত্যাদি বিভিন্ন
সেটা আপনারা করেছেন, ঠিক আছে। সামাজিক সেবামূলক কাজে আপনারা প্রথম থেকে ছিলেন। এখন আমার মনে হচ্ছে যে যেহেতু একটা সামনে নির্বাচন, সংগঠনকে শক্তিশালী করা, বিভিন্ন দিক থেকে নানান প্রশ্নের মুখোমুখি আপনাদেরও হতে হয়, সবাইকে করতে হয়। তো একদিকে এখানে আমি একমত ওনার সঙ্গে, আমাদের রাজ্য প্রেসিডেন্টের সঙ্গে। আমাদের এখানে বেশিরভাগ আমরা ত্যাগ যে মানসিকতা তৈরি করে রাষ্ট্র নির্মাণের জন্য একটা বলিষ্ঠ নেতৃত্ব তৈরি করা ইত্যাদি আমাদের উদ্দেশ্য, এটা একদম তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেহেতু আমরা একটা প্রফেশনের সঙ্গে যুক্ত, যেহেতু পরিবার আমরা চালাই, সেখানে একটা কৌশলগত কারণে আমার মনে হচ্ছে আজকের রাজনীতি একটু লোক দেখানো হয় মাঝে মধ্যে। এই জন্য আমি বলেছিলাম যে আপনারা যে কাজ করছেন আম জনতাকে দেখানোর জন্য মাস ডেপুটেশন, আমি তার জন্য বললাম আপনারা একবার কথা বলে নিন। আর আমি রাজ্য সভাপতিকে অনুরোধ করেছিলাম রুমের মধ্যে যখন কথা হচ্ছিল, যখন আমাদের রাজ্যের পর্যায়ের কোনো বৈঠক হবে, কোঅর্ডিনেশন কমিটি, কোনো পার্টির নেতৃত্বের সঙ্গে, সরকারি এর সঙ্গে, যদি সম্ভব হয় একদিন আমাকে শুধু একটা মিটিং এ আপনারা রাখবেন, একটা মিটিং এ, সেটা আমার অনুরোধ। তাহলে যেহেতু আমি তো বলবো, আমি কাউকে ছোট করতে চাই না, যেহেতু আমি শিক্ষক ছিলাম, দিয়ে ইত্যাদি বিষয় নিয়ে একটা সময় আমিও ভাবতাম, অপেক্ষা করতাম। 28% আমি সেদিনও আলোচনা করেছি একটা জায়গায়, আমি বলবো না। তো যে যতটুকু বিষয় খুব সহজে আমি বুঝবো, কিন্তু আমার অন্য নেতৃত্ব যারা কোনোদিন কর্মচারী হননি তাদের পক্ষে একটা অসুবিধা হবে। তো তার জন্য আমি বলেছি চেষ্টা করবো আপনাদের হয়ে, আমার দলের মধ্যেও এই জিনিসটাকে করা। আমি ইতিমধ্যেই অনেকটা আমি পরামর্শ দিয়েছি আমার পার্টিতে, আমার যখন মতামত নেওয়া হয়েছে কিভাবে আমার ত্রিপুরা রাজ্যে শ্রমিক এবং কর্মচারীকে আমাদের সাথে নিয়ে চলতে হবে। আমরা তো সবকা সাথ সবকা বিকাশের আমরা স্লোগান বা বিশ্বাস করি। তো সবাইকে সাথে নিয়ে চলতে গেলে আমি এমপি হিসাবে আমি যদি আপনাদের সমস্যা না বুঝি, তাহলে আপনারা কি ভাববেন? আমাকে ভালো ভাববেন না নিচে, আরে এই এমপি জানি না সমস্যা সম্পর্কে। তাহলে সমস্যা জানতে হলে কিন্তু আমাকেও ডাকতে হবে আপনাদের, তাহলে আমিও বুঝতে পারবো। বাইরের থেকে তো বুঝি, কিন্তু ভিতরের সব কথা তো আমি বুঝি না, বা এই আজকের পরে অনেকটা বুঝে গেছি আমি। তো সে তার জন্যই এই কাজগুলি আমাদের করা। আপনারা তার জন্যই একটা হয়তোবা সিদ্ধান্ত নিতে পারেন, আমরা মহকুমা জেলা পর্যায়ে প্রথমে এরকম একটা সাংগঠনিক কর্মসূচি আপনারা নিতে পারেন, যে মন্ডল লেভেলে গিয়ে যদি 15 জন থাকে তাদের সঙ্গে বসা, ভাই আমরা কোন কোন বিষয়গুলিকে সামনে রেখে আগামী দিনে একটা আমরা ডেপুটেশনে যেতে পারি, একটু পরামর্শ দাও, নিজেদের মধ্যে আলোচনা করো। জেলা লেভেলে হওয়ার পরে রাজ্য নেতৃত্ব আপনারা চিন্তা করবেন পুরো সবার যেটা ডিমান্ড, সমস্যাই দাবি, সেটা পূরণের জন্য যেটা, তো এইগুলি নিয়ে একবার অন্তত বড় পর্যায়ের কোন নেতৃত্ব মন্ত্রীর এরকম জায়গায় যাওয়া, এবং পুরো ত্রিপুরা রাজ্যে তার একটা প্রচার, যে বিএমএস এর নেতৃত্বে বিভিন্ন সমস্যা নিয়ে, দাবি নিয়ে সরকারের কাছে গণডেপুটেশন দেওয়া হচ্ছে। সেখানে আপনাদের বিরুদ্ধে যারা যারাই আছে, কি কি দাবি তাদের এখানে মুখ্য হতে পারে, গণ হতে পারে, কিন্তু দাবি তো দাবি। তো এইগুলি হলে আপনাদের সাংগঠনিক সুবিধা হবে। বাকি অনেক বিষয় তো আমি আর ডিটেলসে যাব না। উত্তম দা অনেকটা আমাদের সরকার আসার পরে কি করার চেষ্টা করা হয়েছে সেটাও বলেছেন, এবং আমাদের রাজ্য সভাপতি এই সংগঠনের যে উদ্দেশ্য কি সেটাও বলেছেন। তো প্রায় সব দিক কভার করা হয়েছে। তার মধ্যে এখানে কতগুলি বিষয় আমি আলোচনায় একটু রাখতে চাই। আপনাদের জেলার যে রিপোর্টে সেখানে বলা হয়েছে, যেমন বিনা পারমিশনে, এটা রাজ্য প্রেসিডেন্টের শুনেছি আমি, হয়তোবা না আমি ভুল করেছি জানি না,
কাউকে ট্রান্সফার করা যাবে না। এই এই কথা বোধহয় একটু সেখানে একটু আপত্তিকর থাকবে আমার মনে হয়, কারণ আমরা যখন কর্মচারী হিসাবে আমরা জয়েন করি বা আমাদেরকে অফার দেওয়া হয়, সেখানে কন্ডিশনগুলি লেখা থাকে। আমি যে কোনো জায়গায় সরকার যদি ট্রান্সফার করে আমি যেতে প্রস্তুত, এটা হলো রুলস। কিন্তু এটাকে আমরা এখন বলতে পারবো না কর্মচারী হিসেবে, কারণ আমি ওই রুলসের অধীনে আমি চলি। সেখানে আমাদের মধ্যে সম্পর্কের উপরে নির্ভর করবে সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক কি। আমরা দুই ভাইয়ের যদি ভালো সম্পর্ক হয়, চা খুঁজতে হবে না বাড়িতে গিয়ে, যাওয়ার সাথে সাথে চা এসে যায়। আর কেউ যদি তর্ক করতে যায়, তার গেটের ভেতরে ঢোকাই মানে কষ্ট হয়। তো এটা আমাদের রিলেশনের উপরে বেস করবে, ভিত্তি করবে, ডিপেন্ড করবে। তো এইটা একটু লাইনটা আমি কারেকশন করার জন্য অনুরোধ করব। বিনা আপনাদের অনুমতিও নেবে না কেউ ট্রান্সফার করার জন্য। আমি তো জানি গতকাল আমার গন্ডাছড়া থেকেও ফায়ারম্যান এবং কিছু ইয়েকে ট্রান্সফার করা হয়েছে, এবং আমি তো বলবো গন্ডাছড়া বাসী যারা করতে হয়েছে, এর বেশি বলবো না, করতে হয়েছে, আমরা করেছি, কারণ এটা সরকারের একটা ইয়ে আছে। তো এই জিনিসটা স্টাফ শর্টেজ, আমি একমত আপনাদের সঙ্গে। আমি যতবার দলাইয়ে দিশা মিটিং করি ডিএম অফিসে, টিসিএস অফিসার একটা সময় ভীষণ অভাব ছিল, সিনিয়র অফিসার এসডিএম একা তো পারবেন না, ওনাকে তো ডিসি দিতে হবে, সিনিয়র থাকবেন, এখানে নতুন থাকবেন, বিভিন্ন ইয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়। অন্তত 3-4 জন একটা সাব ডিভিশনে অন্যান্য মানে টিসিএস অফিসারই ওনার যারা জুনিয়র লেভেলে থাকতে হয় কাজের সুবিধাতে। ডিএম অফিসে সেম, এত শর্টেজ ছিল। কিন্তু আনন্দের ব্যাপার, এই যে প্রমোশন ইদানিং হয়েছে, সেখানে আমাদের গন্ডাছড়া সহ পুরো 4টা সাব ডিভিশনে কোনো না কোনো ব্লকে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসে পোস্টেড করা হয়েছে। এটা আপনারা সবাই জানেন, এটা আনন্দের খবর। তো এই টিসিএস অফিসারে কিছুটা অভাব পূরণ করতে আমরা পেরেছি। শিক্ষক, আমি তো শিক্ষক ছিলাম, তো এই পুরো ধলাই জেলাতে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সব থেকে শিক্ষকের সংখ্যা কম, আমি সেটাও জানি। এবং এটা নিয়ে আমি অলরেডি আমাদের শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি, উনিও কথা দিয়েছেন। কিন্তু এটাও আমরা জানি 10,323 একটা বিরাট সংখ্যা, সেটা আমাদের সঙ্গে এখন নেই। তাদের কি করা না করা এটা সরকার চিন্তা ভাবনায় রাখছে। তো এই ব্যাপারটা আমাদের একটু ওইভাবে দেখা। রোড কনস্ট্রাকশনের কথা, যেহেতু এটা আমার উপরে চলে আসে, মানে আমার উপরে বা আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, তার জন্য আমি বলছি। আমি এমপি হওয়ার পরে 4-5টা বিষয়ের উপরে বেসিক যেটা দরকার তার উপরে আমি কাজ করছি। শিক্ষা, তার উপরে গুরুত্ব দিচ্ছি সব থেকে। শিক্ষাতে সব বিষয় চলে আসে, শিক্ষক, ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। তো আপনারা দেখেছেন, আমি নিজেও একলব্য বিদ্যালয় হোক, সৈনিক বিদ্যালয় হোক, এই ধলাই জেলায় মেডিকেল কলেজ হোক, সবকিছু চেষ্টা করেছি কেন্দ্রের কাছে তুলে ধরা, দাবি জানানো, একটু পূরণের জন্য রাজ্য মুখ্যমন্ত্রীর সঙ্গেও রাজিও। তো এইগুলি তো আমরা করছি। আর রাস্তার কথা, আমি সব থেকে আমি মনে করি গন্ডাছড়া এই পরিকাঠামোর দিক থেকে পিছিয়ে আছে। আমবাসা হয়ে গন্ডাছড়ায় যদি যান, রাস্তা খারাপ। অমরপুর হয়ে গন্ডাছড়ায় যান, রাস্তা খারাপ। আর গন্ডাছড়া ঋষ্যবাড়ি মন্দিরঘাট হয়ে, তো সেটা অবশ্যই মন্দিরঘাট থেকে যতনবাড়ি, অমৃতপাড়া, ঋষ্যবাড়ি আমি ভিজিট করেছি, জয়েন্ট ভিজিট। ডিএম অফিস থেকে এসডিএম ছিলেন, জয়েন্ট মানে যৌথ মানে জয়েন্ট ভিজিট। যেহেতু আমার পিডব্লিউডি এসসি, সিপিডব্লিউডি আমার সামনে লড়াই হয়েছিল। পিডব্লিউডি বলছে এই রাস্তা আমাদের না স্যার, পিডব্লিউডি বলে আমাদের না, সিপিডব্লিউডি বলে আমাদের না। তো কাদের? রাস্তা বলতে তো দুই ডিপার্টমেন্টের একটার হবে। আমাকে দিল্লির ডিজি কে ফোন করতে হলো সিপিডব্লিউডি, তারপরে বুঝতে পারলাম এটা 5 কিলোমিটার সিপিডব্লিউডি, বাকি পিডব্লিউডি। যতনবাড়ি তো আমাদের মন্দিরঘাটের পরে একটা হ্যাঙ্গিং ব্রিজ পর্যন্ত, ওটা 51 কোটি টাকার স্যাংশন হয়েছে, কাজ শুরু হয়েছে। তার পাশ আরো যে 8 কিলোমিটার বাকি, তার মধ্যে 3 কিলোমিটার আমরা বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে কাজ করানোর জন্য নির্দেশ দিয়েছি। এরপরে আরো যে বাকি 5 কিলোমিটার,
সেটাও আমি সিপিডব্লিউডি কে বলে এই তীর্থমুখের আগে তড়িঘড়ি করে কিছু মানে কি বলে এটাকে রিপেয়ারিং এর ব্যবস্থা আমরা করেছি। তো গতকাল আমাকে ফোন করেছে, এই কাজটা তো নকল হয়েছে। আমি বললাম এটা মানে আসল নতুন কাজ না, এটা রিপেয়ারিং মাত্র, গাড়ি চলাচল যোগ্য করা। তো আমি জানি এই পুরো এলাকা আমাদের দাবি আছে ছামনু থেকে গঙ্গানগর হয়ে বোয়ালখালী, রতননগর, এসবাড়ি, সেটা ডোনার মন্ত্রণালয়ে মানে বিচারাধীন, ডিপিআর চলে গেছে। আমি এই যে সেশন, আমার যে পার্লামেন্ট সেশন গেল 31 জানুয়ারি থেকে আমাদের 11 ফেব্রুয়ারি পর্যন্ত, আমি এই সেশনেও এই যে আমবাসা থেকে কমলপুরে যে রাস্তা, এটা কেন্দ্রীয় সরকারের অর্থ দেওয়া বাকি আছে, এবং এই গন্ডাছড়া থেকে আমবাসা যে রাস্তা ডিপিআর করে আমরা পাঠিয়েছি, টাকার অপেক্ষায় আছে, সেটাও আমি বলেছি। তো কাজে এটা একটু তুলে ধরলাম। এটা যেহেতু আপনারা ম্যাক্সিমাম এই ধলাই জেলার লোক, তো আপনারা বিপিন সেতু চেনেন সবাই? হ্যাঁ, অনেকেই চেনেন না, আমি সেটাও জানি। এই বিপিন সেতু প্রায় 41 না 42 ইয়ার্স পুরানো। আমবাসা চান্দ্রাইপাড়া বিদ্যালয়ের যেটা, এটা বন্ধ ছিল, সবাই নিজেদের মতো করে চেষ্টা করেছিল। ছোট্ট একটা ব্রিজের মেরামতের জন্য আমি নীতিন গডকরির কাছে গেছি। তো চেষ্টা চলছে আমাদের, যেটা উত্তম দাও বলছিলেন 8টা জাতীয় সড়ক, আমি তার সঙ্গে যুক্ত করে আবার আমি বলতে চাই, খোয়াই থেকে তেলামোড়া ওমপি হয়ে আমাদের ভারতমালা প্রজেক্টে 1700 কোটি টাকার কাজ হবে কিন্তু কর্মকর্তা। এবং আমাকে নীতিন গডকরি বলেছেন এই যে পেন্ডিং যতগুলি বাকি আছে গন্ডাছড়া আমবাসার যে এটা 5th ফেজে ন্যাশনাল হাইওয়ে হবে, আমাকে কথা দিয়েছেন। এখন 3rd 4th ফেজের কাজ চলছে, তাহলে আর একটু ওয়েট করতে হবে। হয়তো আমি এমপি সেই সময় নাও থাকতে পারি, কিন্তু এটা ন্যাশনাল হাইওয়ে হবে। রেলের সার্ভের কাজটা আমি কিছুদিন আগে আমাদের লামডিং ডিভিশনের অফিসাররা এসেছিলেন আগরতলায়, আমি কাঞ্চনপুরে ছিলাম একটা ইয়েতে, আমি তাদের সঙ্গে দেখা করার জন্য রাত্র 9টার সময় আমি স্টেশনে গিয়ে উঠেছি। আমাকে জানতে হবে আমার এই প্রজেক্টগুলি কোন স্ট্যাটাসে আছে। তো 3rd ফেজের আমাদের সার্ভের কাজ চলছে, প্রায় অলমোস্ট কমপ্লিট, মানে কমপ্লিটের রাস্তায়। আমাকে বলেছেন টাকা স্যাংশন হলে এগুলি হয়ে যাবে, এইগুলি কেন্দ্রীয় সরকার বিশেষ নজরে রেখে কাজ চলছে। তো আমি যদি ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি, তো এইগুলি হচ্ছে একটু মানে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করা। এখানে একটা বিষয় আমি বলবো যে একটা সময় আমাদের বিএমএস যেভাবে একটা গতি নিয়ে শুরু করেছিল, কিন্তু বারবার রাজ্য সভাপতি হোক, জেলা সভাপতি বা সম্পাদক, ওনারা বলেছেন আমরা কিন্তু সেই গতি ধরে রাখতে আমরা পারিনি। এই গতি কেন কমে গেল, সেটা আত্মসমালোচনার মাধ্যমে নিজেরা আলোচনা করে একটু দেখতে পারেন। আমার যতটুকু মনে হয়েছে আমাদের কর্মসূচির অভাব আছে। সংগঠন কর্মসূচি ছাড়া কখনোই শক্তিশালী হতে পারে না, আমাদের কর্মসূচি নিতে হবে। তাহলে কর্মসূচি আমি যেটা বললাম মাস ডেপুটেশন, যেটা গণ ডেপুটেশন একটা কর্মসূচি। আর একটা কি হতে পারে, আমাদের এখানে যেহেতু শ্রমিকরা আমাদের সঙ্গে যুক্ত, আমাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যুক্ত, আরো বিভিন্ন শ্রেণীর লোক। আমি তো জানি, আমি কিছুদিন আগেও শ্রমমন্ত্রীকে আমি ধলাই জেলায় এনেছিলাম, কেন্দ্রীয় শ্রমমন্ত্রী, কেন্দ্রীয় মানে মানব সম্পদ মানে শিক্ষা এবং বিদেশ মন্ত্রীকে এনেছিলাম এই ঢালাইয়ে। আরেকজন আমি এনেছিলাম কাকে, রামেশ্বর তেলি, যিনি পেট্রোলিয়াম এবং লেবার দুইটাই উনি দেখেন। দেবসিং চৌহান টেলিকমিউনিকেশন মন্ত্রী, তার সাথে তার ডাক বিভাগেরও দায়িত্ব আছে। তো এইখানে ওই মন্ত্রীদের আনার কি লক্ষ্য ছিল আমার, এখানে একটা নাচ গানও হয়েছে আপনারা জানেন। সেটা মুখ্যত আমার উদ্দেশ্য ছিল কি, ধলাই জেলার মতো আমবাসার মতো পিছিয়ে পড়া যে জেলার নাম শুনলে দিল্লির মানুষ, ভারতবর্ষের মানুষ মাগো ভাবাগো বলে, এরকম জেলায় আমার চ্যালেঞ্জ ছিল, আমার একটা ইচ্ছা ছিল 5 জন মন্ত্রী আমি 2 দিনের অনুষ্ঠানে আনার। আমি 50% উপরে সাকসেস হয়েছি, কারণ 5 জন টার্গেট করেছিলাম, 3 জন এনেছি। 2 দিন আরো 2 জন আসার কথা ছিল। এক নিশ্চিত প্রামাণিক আমাদের পশ্চিমবঙ্গের, আমরা বয়সে হয়তো বা 4-5 বছরে আমাদের এদিক সেদিক হতে পারে, কিন্তু আমরা বন্ধুর মতো আমরা চলি।
এই পার্লামেন্টেও 2বার আমরা একসঙ্গে খেয়েছি, বসেছি, কথা বলেছি। তার কোয়ার্টারে আমি এই গত 4 বছরে আমি 3বার গিয়েছি কোয়ার্টারে। তো আমাকে কথা দিয়েছিলেন যে উনি স্পোর্টস এবং হোম মিনিস্ট্রির দায়িত্বে। আমাদের অনেক ফেন্সিং বাকি আছে। আমি এই কমপ্লেন করে এই গত 2 মাসে বোধহয় 2বার প্রতিনিধি দল এসে গেছে ফেন্সিং এর কাজ দেখতে। আপনারা হয়তো বা শুনেছেন, এই দলাই ডিএম কে বলে আমি সার্কিট হাউসও ঠিক করে দিয়েছি। তারা থাকার জন্য জায়গা পাচ্ছিল না, ডিএম অফিস থেকে নাকি বলা হয়েছিল জায়গা নেই। আমি বললাম তাদেরকে জায়গা দিই। তো এই যে কাজটা, এটা পুরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্যই আমরা চেষ্টা করছি। তো যাই হোক, যেটা আমি বলতে চেয়েছিলাম, কর্মসূচির মধ্যে ই শ্রম কার্ড দেওয়া একটা বড় মানে স্কিম চলছে আমাদের কেন্দ্রীয় সরকারে। আপনারা একটু শ্রম দপ্তর থেকে কি কি করা যায় তার একটা ডিটেলস আপনারা স্টাডি করুন, এবং কোন কোন বিষয় আমাকে কেন্দ্রীয় মন্ত্রীর নজরে নিতে হবে আপনারা সেইগুলি পয়েন্ট আউট মানে লিস্ট করে আমাকে 4-5টা পয়েন্ট দিন, যাতে আমি রামেশ্বর তেলি বা আরো মানে যারা মন্ত্রী তাদেরকে আমি দিতে পারি। এবং এই ধলাই জেলা যদিও আমাদের কি অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট বলি, আমরা পিছিয়ে পড়া জেলা, আমরা মনে করি সব থেকে পিছিয়ে আছি আমরা, আমাদের অবস্থা খারাপ। আমি এইটাকে এখন ভাবি কি এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। আমি এখন ব্ল্যাকমেলিং করি আমার প্রধানমন্ত্রীকে, আমার মন্ত্রীদেরকে, কি বলে জানেন, কথায় কথায় বলি, मंत्री जी भाई साहब, ये जो धलाई जिला है ना, ये पिछड़ा हुआ जिला है, ये तो एस्पिरेशनल डिस्ट्रिक्ट 112 जिला में से एक है, आपको वहां देना ही होगा। আমি এইভাবে কই, আমি বলি এইভাবে যে আপনাকে এখানে দিতেই হবে। আর এসপিরেশনাল ডিস্ট্রিক্ট হওয়ার কারণে আমরা যদি ঠিক মতো ডিমান্ড যুক্তি দিয়ে কথা বলতে পারি, পাওয়া যায়, সেটা আমার মধ্যে বিশ্বাস এসে গেছে। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়েছে ইদানিং 3 মাস আগে। উনি ডেকেছিলেন নর্থ ইস্টের সমস্ত এমপিদেরকে, আমি প্রতিমা ভৌমিক, আমরা 2জন, এই দিদি তো সামনে মন্ত্রী, আমি ঠিক তার পেছনে আমি বসা। উনি কিন্তু প্রতিমা দিদিকে কিছু বলেননি, বলেছেন এমপি ত্রিপুরা জি আপ বলিয়ে, সবাইকে 3 মিনিট করে কিছু বলার জন্য তিনি বলেছেন। तो আমি ওনাকে ধন্যবাদ দিলাম একটা কারণে, आपने हीरा देने के लिए वादा किए थे, आपने वो दे दिया। मेरा सीएम साहब तो ये भी बोल रहा है कि हम लोग अभी हीरा प्लस हम लोगों को मिला, इसके लिए आपको बहुत बहुत बधाई। और ये করার পরে এবং প্রত্যেক মন্ত্রী এখন নর্থ ইস্টে 15 দিন অন্তর অন্তর সফর করছেন, এটা আপনার নির্দেশে হচ্ছে, একটু ওনার প্রশংসা করে আমি বললাম। লেকিন আমার জেলা এখন এমন, এখানে এমন এমন সব থেকে পিছিয়ে পড়া, তো এই জায়গার জন্য আপনি একটু যদি নজর না দেন, হ্যাঁ হ্যাঁ आप बोलिए क्या देना होगा, কোন মন্ত্রী যায় না, আমি আমি যাতে ওনাকে নাম বলি, আমি কিভাবে নাম বলি, এই মন্ত্রী এখনো যায়নি। আমি বললাম সবাই যাচ্ছেন আস্তে আস্তে, কিন্তু আরো বাকি যারা আছেন একটু যদি সবাই যায়, आप सिर्फ नाम बोलिए, नाम কয়া আমাকে বলে। তো আমি তো নাম বলা মানে কি ওনার বিরুদ্ধে কমপ্লেন, তো আমি সেটা করিনি। তো এই কথা থেকে বুঝতে পারলাম তিনি আমাদের নিয়ে কতটুকু সিরিয়াস, উত্তর পূর্বাঞ্চল নিয়ে বলছেন যে যেতেই হবে, করতেই হবে, এবং শুধু গিয়ে চেহারা দেখালে হবে না, ইনঅগারেশন করা, ফাউন্ডেশন স্টোন লে করে এসো, মানে ভিত্তি প্রস্তর স্থাপনও করতে হবে, ফিটা কেটে উদ্বোধনও করে আসতে হবে, এই নির্দেশ ওনার আছে এবং সময়ের মধ্যে। তো তাহলে এই যে পরিবেশটা উত্তম দা যেটা বলেন তার সঙ্গে সংযুক্ত করে রেল পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল, একটা যে জলের অপর নাম জীবন আমরা, এবং জলের আন্দোলন, অটল জলধারা মিশনের মাধ্যমে পুরো ভারতবর্ষে, এবং একটা ডিপার্টমেন্ট, একটা মন্ত্রী তিনি বানিয়ে দিলেন, এর আগে কোনো এরকম ছিল না ভারতবর্ষে। তো তাহলে আমাদের যে মৌলিক সমস্যাগুলি নিয়ে আমাদের সরকার খুব সিরিয়াস, রাজ্য হোক আর কেন্দ্র হোক। তো বাকি যে বিষয়গুলি কর্মচারীদের, শ্রমিকদের, আমি মনে করি এই কর্মসূচি যদি আমরা গ্রহণ করি, ধরুন এই শ্রমিক কার্ড এই ধলাই জেলা সব থেকে বেশি যদি করতে পারি, কারণ সবাই শ্রমিক এখানে 80-90%। কোনোদিন যদি আপনারা বলেন যে রেবতী তুমি কেন্দ্রের শ্রমমন্ত্রীকে আনো, আমি আপনাদের সেই অনুষ্ঠানে আমি আনবো। এবং আমাদের এখানে যত ডিপার্টমেন্ট রিলেটেড কোনো না কোনো মন্ত্রীকে আপনারা যদি বলেন,
আমি একটা সুখবর আপনাদের দিচ্ছি, ক্লাসিক্যাল ডান্স গানের উপরে প্রত্যেক বছর এখানে আগরতলায় একটা অনুষ্ঠান হয়। বিগত 22 বছর ধরে নাকি তারা এই সংস্থা কাজ করে, কিন্তু সরকারের সাহায্য পায় না। আমি সেদিন রমেশ তেলির কাছে নিয়ে গেলাম, এখন হবে সেটা খোয়াই একটা হবে, আগরতলায় হবে 26-27 সম্ভবত। তো ছোট ছোট প্রোগ্রামেও তারা আসতে চায়, এই সুযোগ আমাদের গ্রহণ করতে হবে। ICDS অনেক সংখ্যায় আমাকে দিদিমণি বলছিলেন সকালবেলায়, আমরা 20,000 পরিবার তার সঙ্গে যুক্ত, আমি 3 জন আরো যোগ করলাম, 60,000 আমার মানুষ। এবং তার সঙ্গে আরো এক পরিবার যদি আমার ভাই থাকে, আমার দিদি থাকে, ওই পরিবারকে যুক্ত করলে প্রায় 1 লক্ষ পরিবার বা তার সঙ্গে যুক্ত। এই জেলাতে অঙ্গনওয়াড়ি যে ওয়ার্কার বা কর্মী, আপনারা একদম জোরদার এই BMS এর অধীনে থেকে একটা বড় আপনারা সম্মেলন করুন। আমাদের টাউন হলে কত ক্যাপাসিটি জানি না আমি, 1200 বা 1000। এই হল ভর্তি করে তার মধ্যে আরো প্লাস্টিক চেয়ার বসিয়ে করুন। স্মৃতি ইরানি তো আপনাদের উনি একবার বলেছিলেন আমাকে, ত্রিপুরা এসছিলেন তিনি, আবার বলেছেন যখনই ডাকবেন আমি যাব। তো উনি না হলে ওনার প্রতিমন্ত্রী আছে, আপনারা করুন। আনতে না হলে আমাকে ধরবেন, তখন আমাকে দোষারোপ করবেন, বেবতী তুমি কথা দিয়েছিলে আনতে পারোনি কোনো মন্ত্রীকে। আমরা দেখাতে চাই এই জেলাতেও, ত্রিপুরা রাজ্যেও আমাদের মন্ত্রী আছে, আমাদের ওইখানেও এরকম একটা সরকার আছে, আমরা বললেই তাদেরকে আমরা আনতে পারি। 25 বছরে কতজন এই জেলাতে মন্ত্রী এসেছিল, আমি একদিনে 3 জন মন্ত্রী এনেছিলাম। সর্বানন্দ সোনোয়ালজি রাজি ছিলেন সেই দিন আসার জন্য, কিন্তু নোমালীগড় আসামের সেখানে একটা বড় প্রজেক্ট হচ্ছে, আপনারা শুনলে আরো খুশি হবেন। আমি সেদিন রামেশ্বর তেলির সঙ্গে প্রায় 40 মিনিট ছিলাম এই প্রজেক্টটা নিয়ে, কারণ তার সঙ্গে আমি এই যে NSC নর্থ ইস্টার্ন কাউন্সিল এবং ডোনারে আমি কনসালটেটিভ কমিটিরও মেম্বার, 2টা স্ট্যান্ডিং কমিটি, এক্সটার্নাল অ্যাফেয়ার, ST/SC সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাকে বলবেন, আমি এই স্ট্যান্ডিং কমিটির মেম্বার। প্রমোশনের ব্যাপার আমি বলেছি অর্জুন রাম মেঘওয়ালকে, যখন এসেছিলেন তিনি নিজেও IAS অফিসার ছিলেন, আমরা ফ্লাইটে একই ইয়েতে ছিলাম। তো কাজেই যে কথা বলছিলাম, সর্বানন্দ সোনোয়াল এখানে আসার কথা থাকলেও তিনি নোমালীগড়ের অনুষ্ঠানে ছিলেন, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সহ তার জন্য তিনি আসতে পারেননি। সেখানে এখন ফ্যাক্টরি হবে, সেখানে বাস থেকে ইথনল তৈরি করা বাস, আমাদের এখানে যে প্রচুর পরিমাণে উৎপাদন হয় ত্রিপুরা রাজ্যে, মিজোরাম, আসাম 3টা রাজ্যে ব্যাপকভাবে বাস হয়। এটা থেকে এখন কত 1000 মেট্রিক টন ইথনল তৈরি করা হয়। এবং এখানে যে বাস জঙ্গলে আমরা বাসের করলো খাই, এখন বোতলও আমাদের বিপ্লব দা করতে সবাইকে শিখালো, চেয়ার, ফার্নিচার ইত্যাদি। আগামী দিনে ইথনল হবে, তাহলে বাসের যে চাহিদা আগামী দিনে এই ত্রিপুরা রাজ্যে, বা বাস উৎপাদনকারী যারা চাষি, তাদের অর্থনৈতিক যে কোন জায়গায় চলে যাবে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে, সেটা দেখতে পাবেন। তো আমি এই জন্য এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে আমার ত্রিপুরা কতটুকু লাভবান হবে। আমি সেদিন জিজ্ঞেস করলাম, রামেশ্বর তেলিজি হাসতে হাসতে বলল, আরে তোমার এখান থেকে আমি নিয়ে আসবো বাস যত আছে। এখন বেম্বু মিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে কিভাবে বাস করতে হবে। আমরা কি করি, আগে জুম চাষের মাধ্যমে জঙ্গল কেটে আগুন লাগিয়ে দিতাম, আগামী দিনে সেটা বন্ধ করে কিভাবে বিকল্প আমরা রাস্তা দেখাতে পারি। এই বিকল্প রাস্তা করতে গিয়ে কেন্দ্রীয় সরকার কিন্তু এরকম একটা ফ্যাক্টরি নোমালীগড়ে করার চেষ্টা করছে। হাজারো সেখানে কর্মচারী নিয়োগ করা হবে, শ্রমিক হবে, বাস উৎপাদনকারীরা এখন বাস বিক্রি করতে পারবে। তো তার জন্যই সেই দিন আসতে পারেনি। এখন সর্বানন্দ সোনোয়াল এরকম ট্রাভেল ওয়েলফেয়ার আছে এখানে, আমাদের এখানে ট্রাভেল পপুলেটেড, যেহেতু SC OBC এরকম যে কোনো আমাদের যদি এরকম কর্মসূচি আপনারা নেন, তাহলে আমরা আনতে পারবো এবং আমাদের বিষয়গুলিও তাদের সামনে আমরা তুলে ধরতে পারবো। তো কাজে এই কথাগুলি আমি এই জন্য বললাম যে একটা কর্মসূচি আপনারা নিন, যে BMS এইভাবে মানুষকে একত্রিত করছে। একত্রিত যখন হবে, তারা যখন বুঝবে আপনাদের একটা মাস ডেপুটেশনের পরে যখন আপনাদের 2% দিয়ে যদি হয়ে যায়, কথাই কথা, আমি তো চাই আপনাদের 28% সবটাই মিটে যাক, কিন্তু আমাদের আর্থিক অবস্থা, আমার সরকারের কতগুলি তার আর্থিক ক্ষমতা ইত্যাদি দেখতে হবে। সেদিন একটা লিস্ট কে জানে আমাকে দিয়েছিল
যে অন্যান্য সমগ্র ভারতবর্ষে কোনো না কোনো রাজ্যে এটা আছে, একটু পেন্ডিং ডিউস আছে। তো যাই হোক, সেখানে কত কমাতে পারি সেটা আগামী যখন কোর কমিটি মিটিং হবে, সেখানে সিএম থাকেন, ডেপুটি সিএম থাকেন, কারণ ক্যাবিনেট বৈঠকে তো আমি আর নেই, কারণ আমি তো থাকতে পারি না সেখানে। কিন্তু একটা মিটিং এ আমি ওনাকে অবশ্যই পাই, যে প্রত্যেক মাসে হয় কোর কমিটি বা 2 মাস পরে আমাদের কোর কমিটি, সেখানে আমি এই বিষয়গুলি তুলি এবং কর্মচারীদের ব্যাপার নিয়েও আমি অনেকবার বলেছি। আমি এমন উদাহরণও দিয়েছি, আমি সব কথা বলবো না। আমি বললাম 2014 সনে আমি বিজেপিতে জয়েন করার পর থেকে গন্ডাছড়ায় 4-5 জন কর্মচারী চায়ের দোকানে বসে বসে আমি যখন ভাষণ দিতাম, ভাষণ শোনার পরে ফোন করে বলতো, রেবতী তোমার ওই পয়েন্টটা খুব সঠিক ছিল, ভাই তুমি এই পয়েন্টটা আগামী ভাষণে একটু তুলবে। আমরা তো বইয়ে তোমার সঙ্গে কথা বলতে পারি না, আসতে পারি না, কিন্তু আমরা তোমার সঙ্গে আছি। সেই 14তে, 15তে, 16তে, 17তে আমাদের শান্তিবাবু গঙ্গানগরে আমাকে ফোন করতেন, আমি যাচ্ছি, আমিও বলতাম ওইখানে একটু যান না, একটা কম্বল যদি দিতে পারেন খুশি হবেন, একটা খাতা যদি দিতে পারেন। করেছেন আপনারা, দলাইয়ের মানুষ, দলাইয়ের বিএমএসটা। তো আমি তো চিনি না শান্তিবাবু কত বছর, আমার বিপ্লব বাবুরা কত বছর ধরে এখানে কাজ করে। তো আমি বলেছিলাম আমার পার্টির এটা আভ্যন্তরীণ ব্যাপার, যে আমি গ্যারান্টি দেবো আমার গন্ডাছড়ায় 10 জন আমার সঙ্গে আছে। এই 10 জনের মধ্যে থেকে একজনকে আমরা যদি প্রয়োজনে রাজ্য কমিটি চাই মেম্বার করতে, আমি পাঠিয়ে দেবো, নাম দেবো আমরা। জেলাতে যদি কাউকে চান আমরা দিতে পারি। বাকি 8 জন আমার হাতে গন্ডাছড়ায়, তারা একটা কমিটি করে গন্ডাছড়ায় 8 জন নিয়ে কাজ শুরু করুক। বাকি এগুলি সরকারি নিয়মে হবে, কারোর প্রমোশন, কারোর ট্রান্সফার। আমাদের মধ্যে শুধু আন্ডারস্ট্যান্ডিং দরকার, কোঅর্ডিনেশন দরকার। আপনারা মনে রাখবেন, এই কোঅর্ডিনেশনের অভাব আছে, আমাদের কোঅর্ডিনেশনের অভাব আছে। আপনাদের যে বিভিন্ন গণসংগঠন আমি বলবো 56, তাদের মধ্যেও যেমন আছে, আপনাদের সঙ্গে আমাদের গ্যাপ আছে, এই জায়গায় ল্যাপসেস অনেক আছে আমাদের। তো এটাকে ফুলফিল করার চেষ্টা করতে হবে। তার জন্য কর্মসূচির মাধ্যমে এইগুলি করতে পারেন। আজকে এই একটা যে সবাইকে নিয়ে বসার কর্মসূচি, আমিও এখানে ইনভলভ হলাম, আমিও জানার শোনার সুযোগ আমিও পেলাম। আমারও যে মনের মধ্যে কি আছে আপনাদেরকে আমি বলতে পারলাম। তো এইভাবে আমাদের কোঅর্ডিনেশন, সমন্বয়, যোগাযোগ, রিলেশনটা আরো ডেভেলপ করা দরকার, আরো ক্লোজ করা দরকার, আরো খুব শক্তিশালী করা দরকার। তো এটা আমার অনুরোধ থাকবে। বাকি যেহেতু আপনাদের উদ্দেশ্য, আপনাদের অবজেক্টিভস এর মধ্যেই আছে রাষ্ট্র নির্মাণ, 3টা পয়েন্ট আপনারা জোর দিয়ে বলেছেন, সেটা যদি ব্যাখ্যা করি অনেক আমি 1 ঘন্টা সময় দিতে পারি। সেটাতে বলেছেন রাষ্ট্রহিত, রাষ্ট্রবাদী দল আমরাও দাবি করি, আমি যে পার্টি করি, অর্থাৎ রাষ্ট্রকে ভালোবাসা, রাষ্ট্রের জন্য জীবন উৎসর্গ করা, কাজ করা। আর আমি তো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আপনারা যদি বলেন আমি এই প্রসঙ্গে যাব না। রাষ্ট্র হয় কখন? যখন কোনো একটা ভূখণ্ডের উপরে জনসমষ্টি থাকে, জনসমষ্টির মধ্যে থেকে যে সোশ্যাল কন্ট্রাক্ট আমাদের হয়েছিল, সামাজিক চুক্তি মতবাদ, যেটা রুশো, হবস, লক, আরো বিভিন্ন দার্শনিকরা বলেছেন, এই সমাজের মধ্যে থেকে একটা শ্রেণী আর একটা শ্রেণীকে দায়িত্ব দেয় যে সবাই তো রাষ্ট্র পরিচালনার জন্য বিদ্যা, বুদ্ধি, গুণ সবার মধ্যে থাকে না, কিন্তু কিছু মানুষের থাকে, থাকার পরেও দায়িত্ব নেয় না। সবাই রাজনীতিতে আসতে চায় না, বলে রাজনীতির মতো জটিল কঠিন কাজে আমি নেই, কিন্তু আমার মতো সহজ সরল দেখুন আমিও রাজনীতিতে আছি, বলেন না আপনারা? আমি শুনি সেটা। এখন আমি তো এটাই মনে করি, এই যে আমি সবার সঙ্গে সহজ সরল ভাবে চলি, এটাই বোধহয় আমার গুণ, আমি এটাকে ছাড়তে চাই না। তো বুঝতে হবে নিজের গুণও আবার। তো যে কথা আমি বলছিলাম, সময় হয়তো আমি বেশি নিচ্ছি কারণ কথা বেশি বলি আমি। এই যে রাষ্ট্রবাদী, এই সমাজকে নিয়ে তো, সমাজ ছাড়া রাষ্ট্র হয় না। তাহলে রাষ্ট্রের উন্নতি মানে সমাজেরই উন্নতি। সমাজ সমস্ত জনসমষ্টি, বিভিন্ন ধর্ম, জাত, বর্ণের মানুষ। তো বিজেপির চিন্তাধারা কি? সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। ভালো স্লোগান আমাদের প্রধানমন্ত্রী আমাদের সামনে এনেছেন, সবকা সাথ। এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের সরকার আসার পরে বেশি দয়ালু, ধার্মিক হয়ে গিয়েছিলাম আমরা। আমিও মাঝে মধ্যে বলি, আমিও এরকম অনেকটা নেচারের,
তারপরে এখন মাঝে মধ্যে রাজনীতি আসি তো বলতে হয়। তো সবকা সাথ করতে গিয়ে 1,47,000 একদিনে গড়ের ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা দিলাম, সেখানে কে সিপিএম কে কংগ্রেস আমরা দেখিনি। আর সবকা বিকাশ আমরা করার চেষ্টা করছি। আর বিশ্বাস তখনই হবে যখন আমরা সবার একটু একটু আমরা কল্যাণ করতে পারবো। আর আমাদের যে লক্ষ্য, ভারত রাষ্ট্রকে বিশ্বের সব থেকে শক্তিশালী, বিশ্বের শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য কবির যে স্বপ্ন, এটা সার্থক করতে গেলে সবার প্রয়াস দরকার। মোদির পক্ষে একা সম্ভব না, বিপ্লব দেবের পক্ষে একা সম্ভব না। আমরা যখন ওই যে গাছের একটা উদাহরণ আমার রাজ্য সভাপতি বললেন যে এই গাছ অনেক কিছু দিচ্ছে, তো তাহলে তাকে বাঁচিয়ে রাখা, তার জন্য কিছু তপস্যা করা, আত্মত্যাগ করা একটা শ্রেণী থাকতে হবে তো না। আমরা যদি গাছ কেটে ফেলি, তো আমাদের গাছকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার ছায়া দিচ্ছে আর বিপ্লব দেবের নেতৃত্বে রাজ্য সরকার, এইগুলি আমরা সবাই যেহেতু সমাজ সেম একই চিন্তাধারার লোক বলে আমরা চিন্তা করি, তাহলে আমাদের দাবি দাওয়া, আমাদের সমস্যা আমরা একটা পরিবেশে একটা ঘরের মধ্যে বসে আলোচনা করতে পারি, সাথে সাথে কিছু কর্মসূচির মাধ্যমে করতে পারি। তো এই রাষ্ট্রহিত আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে। তো রাষ্ট্রহিত আরেকটা উদ্যোগ, আরেকটা হচ্ছে শ্রমিক হিত। উদ্যোগ জগতের কথা আমি একটু বলবো। আমাদের বামপন্থীরা বিশেষ করে যারা উদ্যোগপতি, তাদের বেশি বেশি করে সমালোচনা করেন। আমিও বুঝতে পারিনি, কারণ আমি একটা সময় বামপন্থী ঘরানাতে আমি বড় হয়েছি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স যখন করলাম, মাস্টার ডিগ্রি যখন করলাম, তখন আমি বস্তুবাদ, তারপরে এই যে কি বলে শ্রেণী সংগ্রাম ইত্যাদি ইত্যাদি যখন আমি নিজেও পড়লাম, 15-16 বছর যখন শিক্ষকতা করতে গিয়ে আমি পড়ালাম, বুঝতে পেলাম এটা শুধু তত্ত্ব আর বাস্তব অনেক ফারাক। একটা লিখিত বইয়ের মধ্যে আর একটা বাস্তবে যেটা প্রয়োগ হয় আলাদা পুরোপুরি। তার জন্য বামপন্থী ঘরানা থেকে আজকে ডানপন্থী ঘরানাতে। তো যে কথা আমি বলছিলাম যে এই যে উদ্যোগ হিট, ভারতবর্ষে 2টা ভ্যাকসিন আমরা ফ্রি পেলাম কিনা, যারা নিয়েছে কে করেছে এটা না আমাদের মানিক সরকার মহোদয়, না তাদের সিপিএম এর কোন নেতৃত্ব, না কংগ্রেসের রাহুল গান্ধী, না নরেন্দ্র মোদী, আমরা কেউ করতে পারিনি। এই কাজটা করেছে উদ্যোগ জগৎ। যদি বলি তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা আমি বোঝানোর চেষ্টা করছি। 2টা আমাদের বড় ওষুধের কোম্পানিকে সরকার দায়িত্ব দেওয়ায় আমাদের বিজ্ঞানীদের মধ্যে প্রতিভার অভাব নেই। আমাদের বিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, আর তারই প্রমাণ 8 মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি করে দেখানো, সারা বিশ্বকে অবাক করে দেওয়ার মতো কাজ এটা। আর আজকে প্যারাসিটামল, আমরা যে একটু মাথা ব্যথা, একটু সর্দি জ্বর বা একটু শরীরটা কেমন লাগছে, ডাক্তাররা কি বলে, আচ্ছা সব ওষুধ দেওয়ার পরে বলে প্যারাসিটামল একটা খেয়ে নেবেন। এই যে ওষুধটা এত সবার কাজে এত জীবনদায়ী ঔষধ বা এত গুরুত্বপূর্ণ, তার ভ্যালুটা এত হাই, 180টা দেশ এখন নিয়ে যাচ্ছে আমাদের থেকে। এটা কে করেছে? আমাদের উদ্যোগ জগৎ যদি না থাকতো, আজকে আমাদের দেশ অগ্রগতি লাভ করছে আত্মনির্ভর ভারতের আহ্বানের পরে, মেক ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া কনসেপ্টের পরে। আজকে যে বন্দুক আমরা বিদেশ থেকে আনতাম, আজকে আমার ইউপিতে তৈরি হচ্ছে। যে জাহাজ আজকে আমরা অস্ট্রেলিয়া থেকে আনতাম, সেটা আমার রাজ্যে হচ্ছে, আমার দেশে হচ্ছে, সাউথ ইন্ডিয়ার বিভিন্ন পোর্টগুলিতে। এবং আজকে বুলেট ট্রেনের সমস্ত আমাদের এখানে হচ্ছে। তো উদ্যোগ জগৎ, আপনারা বলেছেন কেন আমি এই কথা বলছি, কারণ শ্রমিকরা তো উদ্যোগ জগতের সঙ্গে রিলেটেড না। তো এইরকম পরিবেশ যদি তৈরি না হয় উদ্যোগ জগতে, তাহলে শ্রমিকের কল্যাণও হবে না, আর আমাদের দেশের অর্থনৈতিক বিকাশও সেইভাবে হবে না। কারণ গ্রামের যে পরিবেশ আমাদের, এই যে আমরা কৃষি কাজ করি, ফসল যে ফলাই, সেটা একটা ব্যবহার তো হওয়া দরকার। এতদিন আমার আনারস আমরা 5 টাকা 3 টাকা একটা পিস, আমরা একটা গোটা কিনেছি। যেই মাত্র আমাদের মুখ্যমন্ত্রী আসার পরে পাঠাতে শুরু করলেন বাইরে, এখন কত 40 টাকা 50 টাকা 60 টাকা, লাস্ট 100 টাকাতেও পাওয়া যায় না, ফলন যখন শেষ হয়ে যায়। এই যে দাম, এই বাসের কথা বলছি,
কত রাজনৈতিক দল আমাদেরকে বাস দিয়ে গেল, আমরা বলি না? কিন্তু এখন এই বাসটাই আমাদের আশীর্বাদ, আমাদের সম্মান, আমাদের গৌরব, আমাদের এখন মানে এটা নিয়ে গর্ব করতে পারি। তো তাহলে দৃষ্টিভঙ্গি, তাদের দৃষ্টিভঙ্গি আমাদের দৃষ্টিভঙ্গি। তো এই যে এটাকে এখন টাইলস তৈরির জন্য একটা আমাদের বুজংনগরে একটা কারখানা হয়ে গেছে, বাস থেকে টাইলস হচ্ছে, টাইলস এই যে ফ্লোর। আমি দাবি করেছি, নীতিন গডকরিকে বলেছি, ত্রিপুরাতে বাস থেকে টাইলস হচ্ছে, এটা যেন পার্লামেন্টের যখন টাইলস লাগানো হবে ত্রিপুরা থেকে আপনারা আনেন। আমি বলেছি নীতিন গডকরিকে, এবং আমি জানি আপনারা যদি বিহারে যান হাইকোর্টে, আপনারা যদি ওই গুয়াহাটির এয়ারপোর্টে যে ভিআইপি লঞ্চ আছে সেখানে গিয়ে দেখবেন ত্রিপুরা টাইলস থেকে করা হয়েছে, সেখানে আমাকে বলেছে তারা। তো আজকে আমাদের বাস কোন জায়গায়? আমি গোয়াতে গিয়েছিলাম, চেন্নাইয়ে গিয়েছিলাম, পুদুচেরি গিয়েছিলাম, সেখানে আমি শুনেছি গোয়াতে আমাদের এখান থেকে এখন নেওয়া হচ্ছে ওই যে সমুদ্রের সি বিচের মধ্যে চেয়ারের মতো করে শুয়ে থাকা, রৌদ্র পোহানো এবং স্নান করা, যে এটা আগে এটা কাঠে হতো, বিভিন্ন প্লাস্টিকের এতে এখন ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনেছি এখন ওই যে আমাদের মালদ্বীপ থেকে, বিভিন্ন সাউথ এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখন নাকি অর্ডার আসছে। অ্যামাজনে আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে আমাকে দেখাচ্ছে, বাবা যে দেখো অ্যামাজনে আমাদের ত্রিপুরা রাজ্যের বোতল 4000, 5000, 5000, 4000, 5000 টাকায় বিক্রি হয়। আমি যখন ওই যে ধনধন যোজনায় যারা আমাদের সেলফ হেল্প গ্রুপরা যারা তৈরি করে, সেটা থেকে আমি যখন কিনলাম, আমি 1000-1200 টাকায় কিনে আমি 25 জন কেন্দ্রীয় মন্ত্রীকে, রাষ্ট্রপতি সহ আমি একটা সময় পাঠিয়েছিলাম। একটা কাঁঠাল, 4টা আনারস, 8টা লেবু আমি মুখ্যমন্ত্রীকে দেখে আমিও পাঠিয়েছিলাম। কত খুশি, আমাকে অনেক মন্ত্রী বলেছে তোমার দেওয়া আনারস আমরা খেয়েছি, এই কাঁঠাল খেয়েছি, এত সুস্বাদু তোমাদের ত্রিপুরা। এখন রাজনীতি চলছে কি জানেন? আমাদের দেখা দেখিতে অরুণাচলের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে আমাদেরকে ওই কিউই পাঠিয়েছেন, 15টা 20টা গোটা একটা প্যাকেটে করে। তো আমি ওনাকে ধন্যবাদ জানিয়েছি টুইট করে, ওনার দিই। তো নর্থ ইস্ট এখন আমাকে রামেশ্বর তৈলি ফুড মিনিস্ট্রিতে যখন ছিলেন বলেছিলেন যে রেবতী তুমি জানো তোমার ত্রিপুরা যে আদা যে হয় জিঞ্জার, এটা কোথায় যায়? আমি বললাম না ভাই সাহেব, আমি জানি না, কারণ এই লাইনে আমি নতুন। আরে এটা সাউথ ইন্ডিয়াতে ফ্যাক্টরিতে তোমার উত্তর পূর্বাঞ্চল থেকে, নাগাল্যান্ড, ত্রিপুরা, বিভিন্ন আসাম থেকে ওইখানে চলে যায়, আমরা জানি না। উনিও মন্ত্রী হওয়ার পরে নাকি এই কথা বুঝতে পেরেছেন। তো আজকে এই সব দিক থেকে এই যে উদ্যোগ জগৎ যদি না থাকতো, আমার গ্রামে তৈরি মানে গ্রামে উৎপাদিত পণ্য এটাকে কিন্তু, আর সেখানে হাজারো লাখো শ্রমিক কর্মচারী যে কাজ করার সুযোগ হয়েছে, শুধু শুধু বলে কি বিজেপি সরকার, টাটা বিরলার সরকার নাকি। এবারে বাজেট, এটা ধনীদের জন্য বাজেট। আমি আরেকটা উদাহরণ দিই, আমি এখানে 2 দিন ব্যাপী যে আমার কালচারাল প্রোগ্রাম আজাদি কা অমৃত মহোৎসবে একটা চিঠি আমি শুধু দিয়েছিলাম, কাকে? রতন টাটাকে। তিনি আমাকে প্রায় 2 লক্ষ টাকা শুধু স্যানিটাইজার, মাস্ক পাঠিয়ে দিয়েছেন, আমি এখানে বিলি করেছি। আপনারা দেখেছেন যারা আমার বাসা, 2 লক্ষ টাকা একটা চিঠি। তো এইভাবেই তো করেছি আমি। তিনি পুরো জিনিস পাঠিয়ে দিয়েছেন আমার ঠিকানায়, আমি গাড়িতে ভরে এখানে দিয়েছি, বাস আমার দায়িত্ব শেষ। আমার হাতে 1 টাকাও আসেনি, আমি কিনেও সেটা দেয়নি, উনি ডাইরেক্ট পাঠিয়েছেন। জিষ্ণু দেববর্মা উপমুখ্যমন্ত্রী মহোদয়, তিনিও চিঠি লিখেছিলেন, 10 লাখ টাকার সামগ্রী পেয়েছেন, আমাকে বলেছেন তিনি। তাহলে চিন্তা করুন, আমরা শুধু বিজেপি 303 জন এমপি যদি চিঠি লিখে থাকি, প্রত্যেক জনকে যদি 2 লক্ষ টাকা করে দিয়ে থাকেন উনি রতন টাটা, কত কোটি টাকা খরচা করছেন তিনি। এই রতন টাটাকে আমরা কিভাবে বলবো দেশ বিরোধী, সিপিএম দেশ প্রেমিক দল? আমরা বলতে পারি? তো এইগুলি যুক্তি দিয়ে আমাদের পরিবেশ, আমাদের সবকিছুকে আমরা যখন বুঝতে পারবো, সবকিছু রাষ্ট্র কেন্দ্রিক চিন্তাধারা যখন আসবে, তখন আমরা সত্যি সত্যি এই দেশে মানে দেশ প্রেমিক একজন নাগরিক হিসেবে আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারবো। এই বামপন্থীরা কোনোদিন এভাবে ভাবে না। তারা চাইনাকে সাপোর্ট করবে যুদ্ধের সময়, ভারতকে বলবে বেইমানি দেশ। এই জন্যই আমি বামপন্থী ঘরানাতে ছোট থেকে বড় হলেও আজকে ডানপন্থীতে। এটাও একটা কারণ, কারণ আমি নিজে কার্ল মার্কসের বই পড়ে মাস্টার ডিগ্রি করেছি, থিওরি পড়ে। তো এইটাই যে শ্রমিক এবং শ্রমিকদের জন্য এবারে যে আমরা আইন সংশোধন করেছি, আপনারা দেখেছেন, এটা শ্রমিক সংগঠনের আপনারা নেতৃত্ব হিসাবে আপনারা এইগুলি কালেক্ট করুন।
এবং সংশোধনের পরে আজকে কিভাবে রেশনের মানি দেওয়া থেকে শুরু করে বাতা, ইন্স্যুরেন্স, মানে সামাজিক ক্ষেত্রে সুরক্ষার জন্য আমাদের সরকার কি কি সুযোগ সুবিধা বাড়িয়ে দিয়েছি আমরা, সেটা আপনারা নোট করে একটু স্টাডি করে সংগঠনের মাধ্যমে আরো ব্যাপক অংশের মানুষের কাছে এগুলি পৌঁছানোর ব্যবস্থা করুন। এটাই কর্মসূচি হবে। দেখবেন তাহলে সচেতনতা যেমন বাড়বে, তেমনি বুঝার পরে একজন কর্মী আরো একদম সেরকম যে নিষ্ঠাবানের সাথে সাথে শক্তিশালী আমি বলবো, কারণ যুক্তি দিয়ে বোঝানোর ক্ষমতা যার মধ্যে এসে পড়বে এবং রাজনৈতিক শিক্ষা যার মধ্যে বেশি করে আসবে, সে কোনোদিন বিএমএস কে খারাপ বলবে না। এবং বিএমএস এর চিন্তাধারা এবং আমরা যারা এই চিন্তাধারা ঘরানোর মানুষ, আমরা কেউ বলবো না না রেবতী বিজেপি করে ও তো খারাপ, বা ও বিএমএস করে ও খারাপ, আমরা বলবো না। আমরা বিচার দ্বারা মাধ্যমে যেহেতু চলি বা চলবো, তাহলে আমাদের সংগঠন শক্তিশালী হবে। আমি হয়তোবা বেশি সময় নিয়েছি, আরো একটা জায়গায় আমি যাব। আমাদের এক নেতৃত্বের বড় ভাই স্ট্রোক করে মারা গিয়েছিলেন, তার জন্য আজকে একটু সামাজিক অনুষ্ঠান আছে। তো আমি কথা দিয়েছিলাম, সেই দিন আমি আসতে পারিনি দিল্লিতে, তো ওনার মার সঙ্গে একটু দেখা করব, তো এই জন্য আমার যেতে হয়। তারপরে সামনেতে আগামী দিন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান আছে, এটা আপনারা শুনেছেন হয়তোবা, সেখানে আমি থাকবো। তার জন্যই গতদিন আপনাদের আমার একটা পার্টির প্রোগ্রাম ছিল, আর আজকে আপনাদের এখানে আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি সার্কিট হাউসে গতকাল রাত যাপন আমি করেছি। আজকে সামনেতে গিয়ে রাত যাপন করবো মুখ্যমন্ত্রীর জন্য। তো এইভাবে 3 দিনের জন্য এসেছি, ভালো লাগলো। যে কোনো সময় আপনারা ডাকবেন। আসলে কি, আমি রাজনীতি নতুন বারবার বলি, শিখার একটা আমার এটা এই পর্যায়ে আমি আসি। আপনারা তো একবারের জন্য আশীর্বাদ করেছেন, আরো আশীর্বাদ করবেন পরামর্শ দিয়ে, যুক্তি দিয়ে। আর কি কথা এই রাজ্যের জন্য, এই এলাকার জন্য আমার বলতে হবে, কোন ডিপার্টমেন্টের জন্য, কোন ইয়ের জন্য, যদি একদম নিজের মনে করে বলেন, আমি এগুলি একদম মাথা পেতে নেব এবং ইয়ে করে আমি বলার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বন্দে মাতরম। আমাদের ভারত মায়ের জয় হোক।